মাসুক নিধন শিখতে যুক্তরাষ্ট্রে সফর, প্রস্তাব প্যাকেজের দাবি, সামাজিক মাধ্যমে আলোচনা। গুম নির্যাতনের অভিযোগে 15 সাবেক সেনা কর্মকর্তার বিচার, নজর দেশ বিদেশে। ফ্রিল্যান্সারদের ভ্যাট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের দাবি, ডিজিটাল খাতে আলোচনা। মুফতি আমির হামজার স্বজনদের উপর হামলার অভিযোগ, জীবননগরে তদন্তে নেমেছে পুলিশ। আকাশ সীমা থেকে রাজস্বে উৎপাদন, 3 মাসে 200 কোটির বেশি আয়, সুফল দিচ্ছে নতুন রাডার। চীনের দাবি এআই শনাক্ত করেছে মার্কিন B-2 স্টেলথ বিমান, প্রমাণ নিয়ে রয়ে গেছে প্রশ্ন। ঘরে ওয়াইফাই নিয়ে নতুন ঝুঁকি, দেয়ালের ওপাশ থেকেও নজরদারি বাড়ছে, গোপনীয়তার উদ্বেগ। স্বাগতম ঢাকার বাণীর রাতের সংবাদে, সাথে আছি আমি সাইমা রূপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। শুরুতেই জানাচ্ছি জাতীয় সংবাদগুলি। গুম, বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত 15 সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রম দিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান এই মামলাগুলোকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টার অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, অপহরণ, বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের অভিযোগে 15 সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারাধীন অভিযোগগুলোর মধ্যে রয়েছে গুম, বেআইনি আটক, নির্যাতন এবং বিভিন্ন নিরাপত্তা ইউনিটে অবৈধভাবে আটক রেখে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। গত বছরের 22 অক্টোবর অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর শুরু হয় মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিচার কার্যক্রমকে দীর্ঘায়িত এবং প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। তাদের অভিযোগ, বিদেশভিত্তিক কিছু গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং অনলাইন প্ল্যাটফর্মে বিচার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিশেষ করে কয়েকটি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন কন্টেন্ট নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, এসব প্রচারণার উদ্দেশ্য বিচার প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি করা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যম বা অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে গুম সংক্রান্ত মামলায় এখন পর্যন্ত একাধিক সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের মধ্যে রয়েছেন ভুক্তভোগী ব্যক্তি, সাবেক সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। নির্যাতন সংক্রান্ত পৃথক মামলাগুলোতেও সাক্ষ্য গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। প্রসিকিউশনের ভাষ্য, আসামির সংখ্যা বেশি হওয়ায় সাক্ষ্য গ্রহণ, জেরা এবং অন্যান্য আইনি প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই সময় লাগছে। তবে বিচার কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ নেই বলেও দাবি করেছে প্রসিকিউশন। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, এই বিচার শুধু কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের নিষ্পত্তির বিষয় নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা কাঠামো, মানবাধিকার সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দেশ বিদেশের বিভিন্ন মহল এখন এই বিচার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। বিচার কত দ্রুত সম্পন্ন হয় এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এক জনপ্রিয় প্রকৃতি বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর। সাক্ষাৎ শেষে তিনি দাবি করেছেন, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের উপর নতুন করে ভ্যাট আরোপের কোনো পরিকল্পনা নেই বলে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন। এছাড়া দেশের তরুণদের ডিজিটাল অর্থনীতিতে আরও সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেন এক জনপ্রিয় প্রকৃতি বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর।
সাক্ষাৎ শেষে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি জানান, প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই তার কন্টেন্ট দেখেন এবং দেশের প্রকৃতি, গ্রাম বাংলা ও পরিবেশ নিয়ে কাজ চালিয়ে যেতে তাকে উৎসাহ দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী সাক্ষাৎকালে দেশের বিভিন্ন সামাজিক, নাগরিক এবং উন্নয়ন বিষয়ক নানা প্রসঙ্গেও আলোচনা হয়। উনি অনেক আগে থেকেই আমার কন্টেন্টগুলো দেখেন এবং ওনার ভালো লাগে। মাননীয় প্রধানমন্ত্রী ডেকে বললেন যে তাহলে আমার জন্য আপনি কি করবেন। উনি বলছেন, কন্টেন্ট ক্রিয়েটরের দাবি, প্রধানমন্ত্রী তার কাছে রাষ্ট্র পরিচালনা, নাগরিক দায়িত্ববোধ এবং সামাজিক সচেতনতা সম্পর্কেও মতামত জানতে চান। এ সময় তিনি সমাজে মানবিকতা, দায়িত্ববোধ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বলেও জানান। সাক্ষাতের অন্যতম আলোচিত বিষয় ছিল ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের সম্ভাব্য ভ্যাট সংক্রান্ত আলোচনা। কন্টেন্ট ক্রিয়েটরের ভাষ্য অনুযায়ী তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ডিজিটাল কন্টেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সারদের ওপর 7.5% ভ্যাট আরোপের যে আলোচনা চলছে সে বিষয়ে সরকারের অবস্থান কি। যে কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের 7.5% ভ্যাটের কথা বলা হচ্ছে, এইটা আসলে কতটুকু সত্য? উনি ওই জায়গাটাতে বসেই ওনার দায়িত্বরত ব্যক্তিদেরকে ডাকলেন, তাদেরকে দিয়ে ফোন করালেন, বললেন যে আপনি এখানে বসে থাকেন, আমি এখনই সমাধান করছি। জবাবে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেন, বলেন তিনি দাবি করেন যে দেশের ফ্রিল্যান্সার ও ডিজিটাল কর্মীদের নিরুৎসাহিত করার মতো কোনো পদক্ষেপ নেওয়া হবে না। তার দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী বলেন, ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং তাদের জন্য সহায়ক পরিবেশ বজায় রাখা প্রয়োজন। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সরকারের সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি। বাংলাদেশ বর্তমানে বিশ্বে দ্রুত বর্ধনশীল ফ্রিল্যান্সিং বাজারগুলোর অন্যতম হিসেবে পরিচিত। তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের মতে দেশের বিপুল সংখ্যক তরুণ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করছেন। সরকারও দীর্ঘদিন ধরে তথ্য প্রযুক্তি খাত আউটসোর্সিং এবং ডিজিটাল উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এই প্রেক্ষাপটে কন্টেন্ট ক্রিয়েটরের দাবি করা বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তবে ভ্যাট সংক্রান্ত নীতিগত কোনো সিদ্ধান্ত বা সরকারি অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন খাত সংশ্লিষ্টরা। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গার জীবননগরে সংঘটিত এই ঘটনায় আহত হয়েছেন তার শ্যালক ও গাড়ি চালক। ঘটনার জন্য কয়েকজন স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মহিদুল ইসলামের প্রতিবেদনে থাকছে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়। সোমবার বিকেল 4:30টার দিকে উপজেলার হাসাদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবারের সদস্যদের দাবি, ঝিনাইদহের মহেশপুরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে তারা চুয়াডাঙ্গার দিকে ফিরছিলেন। পথে হাসাদা বাজার এলাকায় একটি অটোরিকশাকে পাশ কাটানোকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটির ঘটনা ঘটে। তাদের অভিযোগ, কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি এসে মুফতি আমির হামজার শ্যালক আবু বকর সিদ্দিক এবং গাড়ি চালক সাদ্দাম হোসেনের উপর হামলা চালায়। এতে দুজনই আহত হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে হাসাদা বাজার এলাকার কয়েকজন স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। পরিবারের দাবি, অভিযুক্তদের মধ্যে স্থানীয় বিএনপির কর্মী মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার এবং রিমন নামে একজন রয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে রাতের দিকে সংসদ সদস্য মুফতি আমির হামজা নিজে পরিবারের সদস্যদের নিয়ে জীবননগর থানায় যান এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। জীবননগর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য তথ্য প্রমাণ সংগ্রহ করে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে আলোচনা শুরু হয়েছে। এখন তদন্তে কি তথ্য উঠে আসে এবং অভিযোগের সত্যতা সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী কি সিদ্ধান্তে পৌঁছায় সেদিকে নজর সংশ্লিষ্টদের। বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে চলাচলকারী আন্তর্জাতিক বিমানের কাছ থেকে আগের চেয়ে বেশি রাজস্ব আদায় করেছে সরকার। নতুন রাডার ও আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা চালুর পর মাত্র 3 মাসে ফ্লাইং ওভার চার্জ থেকে এসেছে 200 কোটির বেশি টাকা। কিভাবে বদলে গেছে দেশের আকাশপথ ব্যবস্থাপনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের আকাশসীমার একটি অংশ, বিশেষ করে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় বিমান চলাচল পর্যবেক্ষণে সীমাবদ্ধতা ছিল। পুরনো প্রযুক্তির কারণে অনেক আন্তর্জাতিক বিমানকে পূর্ণাঙ্গভাবে শনাক্ত ও পর্যবেক্ষণ করা সম্ভব হতো না। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাওয়ের নীতিমালা অনুযায়ী যে দেশ আকাশসীমা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে সেই দেশই ফ্লাইং ওভার চার্জ আদায়ের অধিকার রাখে। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করেও অনেক বিমান কার্যকর রাজস্ব কাঠামোর বাইরে থেকে যেত।
এ প্রযুক্তির পরিবর্তন আসে নতুন প্রজন্মের রাডার ও এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা প্রযুক্তি চালুর মাধ্যমে। ফ্রান্সের থ্যালাস কোম্পানির সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় ২০২৫ সালের ডিসেম্বরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার এবং উন্নত রাডার ব্যবস্থা চালু করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩ মাসে ফ্লাইং ওভার চার্জ থেকে আদায় হয়েছে ২০০ কোটিরও বেশি টাকা। একই সময় ২০২৪ সালে এই আয় ছিল ১৫৭ কোটি টাকা এবং ২০২৫ সালে ছিল ১৮৪ কোটি টাকা। অর্থাৎ নতুন প্রযুক্তি চালুর পর রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। নতুন এস ব্যান্ড প্রাইমারি রাডার ৮০ নটিক্যাল মাইল এবং মোড এস সেকেন্ডারি সার্ভাইলেন্স রাডার ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত আকাশসীমা পর্যবেক্ষণ করতে সক্ষম। ফলে আগে যেসব বিমান পর্যবেক্ষণের বাইরে ছিল সেগুলো এখন নিয়মিত নজরদারির আওতায় আসছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৯৪২ কোটি টাকা। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে বর্তমান রাজস্ব প্রবৃদ্ধি অব্যাহত থাকলে কয়েক বছরের মধ্যেই এই বিনিয়োগের আর্থিক সুবিধা দৃশ্যমান হবে। রাজস্ব বৃদ্ধির পাশাপাশি নতুন প্রযুক্তি ফ্লাইট নিরাপত্তা, আকাশপথ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের বিমান চলাচল সেবা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন বেসামরিক বিমান চলাচল খাতের অন্যতম লক্ষ্য হচ্ছে আইকাওয়ের মাধ্যমে ঢাকা ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের আওতা আরও সম্প্রসারণ করা। সেটি সম্ভব হলে বঙ্গোপসাগর ঘিরে আন্তর্জাতিক আকাশপথ থেকেও ভবিষ্যতে আরও বেশি রাজস্ব আয়ের সুযোগ তৈরি হতে পারে। নতুন রাডার ব্যবস্থার ফলে শুধু আকাশপথে নজরদারি বাড়েনি, বেড়েছে সরকারের রাজস্ব আয়। প্রযুক্তি নির্ভর অবকাঠামো উন্নয়নে যে অর্থনৈতিক সুফল বয়ে আনতে পারে বাংলাদেশের বিমান খাত তার একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন এবং ৫ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফর সংক্রান্ত একটি প্রস্তাব সম্প্রতি আলোচনায় এসেছে। প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইর সায়ের খান তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দাবি করেছেন মশক নিধনের উদ্বোধনী কার্যক্রম পর্যবেক্ষণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরে একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। তার পোস্ট অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান ওই প্রস্তাব অনুমোদন না দিয়ে ফেরত পাঠান। পোস্টে আরও দাবি করা হয়, প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন মশক নিধনের কার্যকর পদ্ধতি জানতে বিদেশ সফরের প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিস্থিতি ও স্থানীয় অভিজ্ঞতা থেকেই কার্যকর সমাধান বের করা সম্ভব। ফেসবুক পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন, প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা সরকারের সংশ্লিষ্ট কোনো দপ্তরের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে প্রতি বছর দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন বিপুল অর্থ ব্যয় করলেও কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বিদেশ সফরের চেয়ে স্থানীয় বাস্তবতা বিশ্লেষণ, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, জলাবদ্ধতা দূরীকরণ এবং আধুনিক মশক ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিলে অধিক কার্যকর ফল পাওয়া সম্ভব। বিদেশ সফরের প্রস্তাব, প্রধানমন্ত্রীর কথিত মন্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান আলোচনা মিলিয়ে বিষয়টি জনমনে কৌতূহল সৃষ্টি করেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত বিষয়টিকে একটি দাবির পর্যায়ে বিবেচনা করা হচ্ছে। এবার আন্তর্জাতিক সংবাদ। চীনের একটি প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান দাবি করেছে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক একটি সিস্টেম বিশ্বের অন্যতম গোপনীয় স্টেলথ বোমারু বিমান B2 স্পিড শনাক্ত করতে সক্ষম হয়েছে। দাবিটি সত্য হলে স্টেলথ প্রযুক্তি ও সামরিক গোয়েন্দা সক্ষমতার ক্ষেত্রে নতুন প্রশ্ন তৈরি হতে পারে। তবে এখনো পর্যন্ত এ দাবির পক্ষে কোনো স্বাধীন যাচাই বা আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ করা হয়নি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চীনের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান জিং অ্যান্ড টেকনোলজি দাবি করেছে তাদের এআই ভিত্তিক সিস্টেম জিংচি ব্যবহার করে মার্কিন B2 স্পিরিট স্টেলথ বোমারু বিমানের গতিবিধি শনাক্ত করা সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী সিস্টেমটি বিমানগুলোর রেডিও যোগাযোগ বিশ্লেষণ করে তাদের সম্ভাব্য উড়ানপথ পুনর্গঠন করতে সক্ষম হয়েছে। B2 স্পিরিটকে বিশ্বের অন্যতম উন্নত স্টেলথ বোমারু বিমান হিসেবে বিবেচনা করা হয়। বিমানটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রুপক্ষের র্যাডারে এর উপস্থিতি শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়। চীনা প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী সরাসরি র্যাডারের মাধ্যমে নয়, বরং বিভিন্ন ধরনের যোগাযোগ ও সিগন্যাল তথ্য বিশ্লেষণ করে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে আধুনিক স্টেলথ প্রযুক্তি র্যাডার প্রতিফলন কমাতে কার্যকর হলেও বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল বিশ্লেষণের সুযোগ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয় না।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং বিগ ডেটা বিশ্লেষণ প্রযুক্তির উন্নতির ফলে বিপুল পরিমাণ সিগন্যাল তথ্য দ্রুত বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে। ফলে ভবিষ্যতে শুধু রেডার নয়, বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্য একত্রিত করে স্টেলথ প্ল্যাটফর্ম শনাক্ত করার সক্ষমতা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে চীনের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো স্বাধীন যাচাই প্রকাশিত হয়নি। এ বিষয়ে কোনো অডিও রেকর্ডিং, স্যাটেলাইট চিত্র, প্রযুক্তিগত প্রতিবেদন বা সরাসরি নথিও প্রকাশ করা হয়নি। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সামরিক বিশ্লেষকদের মতে এ ধরনের দাবিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা প্রয়োজন হলেও স্বাধীন যাচাই ছাড়া সেটিকে নিশ্চিত তথ্য হিসেবে গ্রহণ করা উচিত নয়। তবে ঘটনাটি সামরিক প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ প্রবণতাকে সামনে নিয়ে এসেছে। বর্তমান বিশ্বে সামরিক প্রতিযোগিতা শুধু যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র বা রণতরীর মধ্যে সীমাবদ্ধ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সক্ষমতা, সিগন্যাল ইন্টেলিজেন্স এবং তথ্য বিশ্লেষণ প্রযুক্তি এখন সামরিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে যে দেশ দ্রুত ও নির্ভুলভাবে তথ্য বিশ্লেষণ করতে পারবে তারাই কৌশলগতভাবে বাড়তি সুবিধা পাবে। চীনের এই দাবি সত্য হোক বা না হোক, প্রযুক্তি নির্ভর সামরিক প্রতিযোগিতা যে নতুন পর্যায়ে প্রবেশ করেছে, ঘটনাটি সেই বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে। আপনার বাড়ির ওয়াইফাই রাউটার কি শুধু ইন্টারনেট সংযোগ দেয়, নাকি আপনার চলাফেরাও পর্যবেক্ষণ করতে পারে? নতুন গবেষণা বলছে ওয়াইফাই সিগন্যাল ব্যবহার করে দেয়ালের ওপাশ থেকে মানুষের অবস্থান, নড়াচড়া, এমনকি পরিচয় সম্পর্কেও তথ্য পাওয়া সম্ভব। প্রযুক্তির সম্ভাবনা যেমন বিস্ময়কর, তেমনি গোপনীয়তা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও তৈরি হচ্ছে নতুন উদ্বেগ। শহীদুল ইসলামের প্রতিবেদনে থাকছে ডেস্ক রিপোর্ট। আপনার বাড়ির রাউটার শুধু ইন্টারনেট দেয় না, আপনাকে দেখেও। দেওয়ালের ওপাশ থেকে আপনার শরীরের আকৃতি, নড়াচড়া, এমনকি পরিচয় শনাক্ত করতে পারে ওয়াইফাই সিগন্যাল। এটি বিজ্ঞান, কল্পকাহিনী নয়, এটা এখনই হচ্ছে। ওয়াইফাই হলো রেডিও ওয়েভ। এই তরঙ্গ যখন মানুষের শরীরের ওপর দিয়ে যায় তখন কিছুটা প্রতিফলিত হয়, আর এই প্রতিফলিত সিগন্যাল বিশ্লেষণ করলে পাওয়া যায় শরীরের সম্পূর্ণ স্থানিক ছবি। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রমাণ করেছেন শুধু ওয়াইফাই সিগন্যাল ব্যবহার করে দেওয়ালের ওপাশ থেকে মানুষের পুরো শারীরিক ভঙ্গি নির্মাণ করা সম্ভব। ক্যামেরা লাগে না, ওয়্যারেবল ডিভাইস লাগে না। 2025 সালের একটি গবেষণাপত্রে আরো উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ওয়াইফাই সিগন্যাল থেকে নির্দিষ্ট একজন মানুষকে চিহ্নিত করা যাচ্ছে, কারণ প্রতিটি মানুষের হাঁটার ধরন, শ্বাসের ছন্দ এবং নড়াচড়ার প্যাটার্ন অনন্য একটি বায়োমেট্রিক সিগনেচার। অর্থাৎ রাউটার এখন শুধু বলছে না কেউ একজন আছে, বলছে কে আছে। এটি শুধু গবেষণাগারে নেই। আমেরিকার সবচেয়ে বড় ইন্টারনেট সেবাদাতা Xfinity ইতোমধ্যে তাদের কিছু রাউটারে এই প্রযুক্তি যুক্ত করেছে। ব্যবহারকারী জানেন না তাদের রাউটার কি তথ্য সংগ্রহ করছে। ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা ENISA 2024 সালে এই বিষয়ে সতর্কতা জারি করেছে। ওয়াইফাই সেন্সিং ডেটা সংগ্রহ নিয়ে এখনো কোনো কার্যকর আইন কাঠামো নেই। বাণিজ্যিক দিকেও এই প্রযুক্তি দ্রুত বিস্তার পাচ্ছে। জেইনার নামে একটি স্টার্টআপ 9 বছর নীরবে কাজ করার পর 2023 সালে আত্মপ্রকাশ করেছে এবং সাথে সাথে $1 বিলিয়ন মূল্যায়ন পেয়েছে। তারা ওয়াইফাই ও 5G সিগন্যাল সমন্বয় করে ইনডোর পজিশনিং তৈরি করেছে। হাসপাতালে রোগী ট্র্যাকিং থেকে শুরু করে খুচরা দোকানে গ্রাহকের আচরণ বিশ্লেষণ পর্যন্ত একই প্রযুক্তি সামরিক নজরদারিতেও ব্যবহারযোগ্য। মহাকাশ থেকেও এই নজরদারি চলছে। ওয়াকাই 360 ও স্পাইর গ্লোবালের স্যাটেলাইট নক্ষত্রমণ্ডলী পৃথিবীর যে কোনো প্রান্তের রেডিও ফ্রিকোয়েন্সি নির্গমন শনাক্ত করতে পারে। মহাসাগর, মরুভূমি, বন যেখানেই থাকুন। আনুষ্ঠানিকভাবে এটি পণ্যবাহী জাহাজ ট্র্যাকিং এ ব্যবহার হয়, কিন্তু একই প্রযুক্তি সাবমেরিন, অস্ত্র চালানো, এমনকি রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের ট্র্যাকিং এও ব্যবহারযোগ্য। রাউটার এখন শুধু সংযোগ দেয় না, তথ্য নেয়। প্রযুক্তি এগিয়ে গেছে, আইন পিছিয়ে আছে। এটাই এখন সবচেয়ে বড় বিপদ। ফিরছি সারা দেশের সংবাদে। ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার মালিগ্রাম ফ্লাইওভার এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর 4:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেট কার মালিগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন।
নওগাঁর বান্দায় মৎস্য সম্পদ বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে জবই বিল প্রকল্পের আওতায় বিভিন্ন বিলে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য ডক্টর ইকরামুল বারী চিপু। প্রিয় দর্শক, এই ছিল ঢাকার বাণীর রাতের সংবাদ। সাথে ছিলাম আমি সাইমা রূপা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।